সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম হচ্ছে সঞ্জীব রোমিং। আজকে আপনারা দেখবেন ডিঙ্গামণি যাত্রা। ডিঙ্গামণি হচ্ছে শরীয়তপুর জেলার ডিঙ্গামণি একটি ইউনিয়ন। এখানে হচ্ছে ডিঙ্গামণির আমরা রাম ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে আজকে যাব। সেটা হচ্ছে রাম ঠাকুরের জন্মস্থান। উনি একজন গুরুদেব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। এছাড়াও পাশাপাশি আমরা যাব সুরেশ্বর দরগা শরীফ ও আজমির গেট। এই জায়গাগুলো আপনি চাইলে একদিনেই ভ্রমণ করতে পারবেন ডিঙ্গামণি গিয়ে, খুবই ঐতিহ্যবাহী জায়গাগুলো। আর এছাড়াও আমরা নদীপথে যেভাবে যাত্রা করে চাঁদপুর থেকে যাব সেটাও আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নদীপথে যাবেন। এছাড়াও ঢাকা থেকে বাসেও আসা যায়, লঞ্চেও আসা যায়। আর এছাড়া আমরা পাশাপাশি চরাঞ্চলের মানুষ কীভাবে এই নদীপথে যাত্রা করে এবং এই চরের বিভিন্ন সৌন্দর্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করি তাহলে। আমার আজকে যাত্রা চাঁদপুর কালীবাড়ির বাইতুল্লাহ মসজিদের সামনে থেকে। এখান থেকে যাব হচ্ছে আমরা পুরানবাজার দুধপট্টি টলারঘাট, সেখান থেকে আমরা সুরেশ্বরের টলার ধরে যাব। সাথে থাকুন। আমরা যাচ্ছি পুরানবাজার জনতা ঘাট, সেখান থেকে আমরা সুরেশ্বরের টলার ধরবো। সেটা সব মামাতো ভাই প্রিয়ম, রাকিব, ঠিক আছে? দেখবেন সামনে আরো, দেখতে থাকুন। এই হচ্ছে পুরানবাজার জনতা ঘাট, এখান দিয়ে ট্রলার ছাড়ে। আজকে আমাদের সুরেশ্বরের ট্রলারটি আসেনি, তো আমরা ফেরিঘাটের ট্রলার পেয়েছি। এই হচ্ছে আমাদের ট্রলার। এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন, আর এটা হচ্ছে পুরানবাজার। এটাকে দুধপট্টিও বলে অথবা চালপট্টিও বলে। এখান দিয়ে আমরা এখন ফেরিঘাট ট্রলার পেয়েছি, ফেরিঘাট ট্রলারে আমরা যাবো আর কি। আমরা যখন আসছি তখন ট্রলার ছিল মানুষ একজন, এখন দেখেন ট্রলার মানুষে ভরে গেছে। ট্রলার একবারে সঠিক টাইমে ছাড়ছে 7:50-এ। এই যে মাঝি এখান থেকে দড়ি বাঁধ দিচ্ছে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এখান থেকে নৌকাতে যাত্রী উঠছে, তাই এখনো ছাড়ছে না। মোটামুটি আমাদের ট্রলার ঘাট থেকে বের হয়ে গিয়েছে, ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে। তো এই যে এখন যাত্রী নিচ্ছে। আজকে শুক্রবার বড় স্টেশনে মাদ্রাসার কত শিক্ষার্থী দেখুন ঘুরতে এসেছে। বড় স্টেশনে আজকে পুরো জাম। দেখতে দেখতে একটি ঘাট চলে আসলো, এখানে কিছু যাত্রী নামলো। তো এই চরটাকে অনেকে বলে সেলিমের চর, কিন্তু আমার আসলে জানা নেই এই চরের নামটি কি। আর আপনাদের একটু তথ্য দিয়ে রাখি, আমরা চাঁদপুর থেকে যেই বোটে করে যাচ্ছি, এই বোটের ভাড়া হচ্ছে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত 60 টাকা। আর যদি আপনারা অন্য আরেকটি ঘাট দিয়ে যান, যেটা সুরেশ্বরের ঘাট বলে, ওইখান দিয়ে আপনাদের পড়বে হচ্ছে 80 টাকা। আমাদের আজকে সেই বোটটি আমরা পাইনি, এটা 2 দিন ধরে বন্ধ আছে। তো ফেরিঘাটের ট্রলারটি এখন চলছে, তাই আমরা এখান দিয়ে যাচ্ছি। আপনাদের জানার উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা 2টা রাস্তা ইউজ করেছি ট্রলারে যাওয়ার জন্য। একটা ঈদগাহ ফেরিঘাট আর একটা হচ্ছে চেয়ারম্যান ঘাট। এই 2টা ঘাটেই বিকেল 5টার পরে আর কোনো ট্রলার নেই। এরপর সন্ধ্যার আগ পর্যন্ত কিছু স্পিড বোট ছাড়ে, এগুলো জনপ্রতি ভাড়া 200 টাকা। তো আপনারা এই সময়টা মনে রাখবেন যে ডিঙ্গামণি থেকে চাঁদপুর আসতে চান অথবা যেতে চান। ওই যে দেখুন কিছু শেয়াল দিনের বেলা হেঁটে যাচ্ছে। আমরা এখন আছি ফেরিঘাটের এটি পথে। এটা হচ্ছে মেঘনা দিকে পূর্ব
পশ্চিম দিকে একটি নদীপথ গিয়েছে, এখান থেকে ফেরিঘাটের রাস্তা। দেখুন একটি লঞ্চ ছেড়ে আসছে সুরেশ্বর থেকে। এই হচ্ছে চাঁদপুর মেঘনা নদী। আমরা এসেছি এই দিক থেকে, রৌদ্র উঠে গিয়েছে। এখন এখানে চরের মাঝখানে ঘাট দিবে, তাই চরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন সেলিমের চরে নামতেছি। উনি নাকি এই চর বালু দিয়ে পুড়েছেন, তাই এখানে সেল্লার চর বলে অনেকে এটাকে। এই দিকটা হচ্ছে ইব্রাহিমপুর চর, আর এই দিকটা হচ্ছে কোম্পানিগঞ্জ চর। এটা চাঁদপুরের মধ্যেই পড়েছে। এখানে এখন আবার ঘাট দিবে। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি এই লিঙ্গমণি আসতে পারবেন। সেজন্য আপনাদেরকে গুলিস্তান থেকে সরাসরি শরীয়তপুরে বাসে উঠে চলে আসতে হবে এখানে। তারপর সেখান থেকে আপনারা অটোযোগে লিঙ্গমণি চলে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি ফেরি আসতেছে, এটা হচ্ছে হরিণা ফেরিঘাট থেকে পারাপার হয় ঈদগাহ ফেরিঘাটে প্রতিদিন। এখান দিয়ে বাংলাদেশ সরকার মেঘনা নদীর উপর দিয়ে ব্রিজ করার প্রকল্প নিয়েছে। এই সেই ফেরি। এখানে কিছু মানুষ নেমে গেল, এটা হচ্ছে নুরুদ্দি। আমাদের ট্রলার আবার ছেড়ে দিচ্ছে। এটাকে ছাই ফিফটি বলে। এইদিকে চরের মধ্যে মাছের প্রজেক্ট দেখা যাচ্ছে। চরে বিভিন্ন ধরনের মানুষ প্রজেক্ট করে থাকে। এই দিক থেকে ঈদগাহ ফেরিঘাটে লঞ্চ আসতেছে। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি ঈদগাহ ফেরিঘাটে এসেও আপনারা শরীয়তপুর ডিঙ্গামনি যেতে পারবেন। এই হচ্ছে চাঁদপুরের বিখ্যাত আলুর বাজার চর। এখন আমরা চলে এসেছি ঈদগাহ ফেরিঘাট। আমরা এখন নামছি। তো এখান থেকে আমরা অটো যোগে চলে যাব লিঙ্গমণি রাম ঠাকুর মন্দির বাড়ি। সেখানে 500 টাকা ভাড়া নেবে রিজার্ভ। আর যদি আপনি সিএনজি যেতে চান তাহলে 700 থেকে 800 টাকা ভাড়া পড়বে। আমরা এখন যে বাজারটি অতিক্রম করছি এটার নাম হচ্ছে বালার বাজার। এখান দিয়ে আমরা এই অটোটি ভাড়া করে যাত্রা শুরু করি। আসার সময় একই রকম ভাড়া, তবে আমরা আসার সময় আমরা এসেছি চেয়ারম্যান ঘাট হয়ে, এখন যাচ্ছি ঈদগাহ ফেরিঘাট হয়ে। কিন্তু যাওয়ার সময় আমরা যাই চেয়ারম্যান ঘাট হয়ে, ওইখান দিকে
ট্রলার ভাড়া হচ্ছে 40 টাকা, এবং ওই রাস্তাটা একটু ভাঙা, এখানে রাস্তাটা খুবই ভালো। আমরা ওই দিক থেকে যে মাঠ দিয়ে আসছি, এখনো মাঠ শেষ হচ্ছে না। দেখেন কত বড় মাঠ, আমরা এখনো সেই মাঠের মধ্যে আছি। এই যে এদিকটাও দেখুন সেই মাঠ। এখানে আমরা বালার বাজারে একটি সুন্দর নান্দনিক ব্রিজে উঠতেছি। ব্রিজটা আসলেই সুন্দর। আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি, যেই কারণে আমরা কোনো প্যাসেঞ্জার নিচ্ছি না। মানুষজন হাতে কাছে খালি অটো দেখে। হ্যাঁ দেখছি আমরা। আমাদের অটোতে যাওয়ার সিদ্ধান্ত ছিল না। বিশাল মাঠ, এদিকে একটা বড় মাঠের দেখা পেলাম। এদিকে আমার একটা বিশাল মাঠ, দুই পাশে রাস্তা, বিশাল মাঠ। এটা হচ্ছে নিমতলা। শরীয়তপুর একটা বিখ্যাত জায়গা। এখানে শুধুই দুই পাশে নিম গাছ। দেখুন এখানে মানুষ বিকালে ঘুরতে আসে, ছবি তোলে, খুবই ভাইরাল জায়গা। এই দিকটায় কলা বাগান আছে কিছু, আর এই দিকটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত। খুবই সুন্দর, খুবই সুন্দর। দুই পাশেই নিম গাছ। এই জায়গাটাকে নিমতলা বলা হয়। এই যে এখানে সম্পূর্ণ এটা নিম গাছ, এখনো নিম গাছ শেষ হয়নি। এদিকে বিশাল মাঠ, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে এখানে। ওইদিকে একটা গুচ্ছ গ্রামের মতো দেখা যাচ্ছে, লাল টিন। আমরা আছি এখন সখীপুর বাজারে। বাজারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি রাম ঠাকুর বাড়ি, দীঘামণি। এখন এটা হচ্ছে কালীতলা। ডান দিকে ঢুকে যাব। সামনে সামনে দেখেন, সামনে দেখেন। এই আমরা মন্দির রাস্তায় ঢুকে গেলাম। এই যে ধান ক্ষেতগুলো দেখছেন, এখানে যখন মেলা হয় এই জায়গায় মেলাগুলো হয়, ঠিক আছে। এটা হচ্ছে শ্মশান। হ্যাঁ, আর এখান দিয়ে সামনে ওই যে একটা মন্দির কমিটির একটি বিল্ডিং রয়েছে। এখানে যারা ব্যান্ড বাদ্য বাজায় তারা এখানে প্র্যাকটিস করে। আর এই হচ্ছে মন্দিরের পুকুর। ওই যে সামনে মন্দির, আমরা এখন ওদিকে ঢুকছি। এই সামনে হচ্ছে মন্দিরের পুকুর।
এদিকটায় পানি নিচে হয়তো পুকুরে কোনো কাজ চলছে। এই মন্দির প্রাঙ্গণ চলে এসেছি। শুক্রবার বলে কিছু ভক্ত আসতেছে, যে এখানে গাড়ি রিজার্ভ করে চলে আসছে। এদিকে হচ্ছে পুকুর, এই পুকুরে রাম ঠাকুর স্নান করেছিল। পরম্পরা, এখন এটা একটা মন্দির কমিটি করে দেওয়া হয়েছে, ভক্তদের অর্থায়নে এই মন্দির চলছে। এই দিকটা হচ্ছে অফিস রুম। এই অফিস রুম ছিল ওই সাইডে, ওই বিল্ডিং এ, এখন এখানে নিয়ে আসা হয়েছে অফিস রুম। এই যে সেই বট গাছ, এই বট গাছের নিচেই রাম ঠাকুরকে জরার মধ্যে পেঁচানো অবস্থায় ফেলে রাখা হয়। পরে কাকে ঠোকর দিয়ে সেই জরাও ফাটিয়ে বাবাকে বের করে, তখন ছোট অবস্থায় বাবা কান্না করলে তখন তাকে ঘরে নিয়ে যায়। তারা দুই ভাই একটা জ্বরের মধ্যে ছিল, কান্না না করাতে সবাই ভেবেছিল যে তারা মারা গিয়েছে। এখানে তাদের পরম্পরায় যারা ছিল তাদেরকে এখানে সমাধি করা হয়েছে। এই দিকটায় সমাধি আমরা দেখবো, আগে আমরা মন্দির চত্বরটা ঘুরে আসি। দিক দিয়ে মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে মাটির উপরে পূজা করা হয়, আর ওই গাছটা হচ্ছে পিতৃরূপে পূজা করা হয়, তাই ওইটাতে ধুতি পরানো হয়েছে আর এখানে শাড়ি পরানো হয়েছে। এই জায়গায় সকলে মিলে পূজা দেওয়া হয় এই ঘরের মধ্যে। আর এইটাই হচ্ছে সেই ঘাট, এখানেই রাম ঠাকুর স্নান করতো, স্নান করে পূজা অর্চনা করতো। আর এই জায়গায় বাবাকে জরায়ু সহ পেঁচিয়ে ফেলে রাখা হয়েছিল, যেখানে কাকে সেটাকে খুলে দেয়, তারপরে বাবা কান্না শুরু করে। এখানে মোমবাতি জ্বালানোর জন্য একটি স্কোয়ার করা হয়েছে। এই জায়গায় ভক্তরা এসে উৎসবের সময় চারিদিকে গোল করে মোমবাতি জ্বালায়, খুবই সুন্দর লাগে। আর এই দেখুন, এই যে সুনীল কুমার চক্রবর্তী, যারা এই মহারাজার কাছ থেকে নাম নিয়েছেন তারাই বলতে পারবেন। এভাবে কালক্রমে যারা ছিল, দ্বিতীয় মহন্ত মহারাজ চক্রবর্তী, গিরীন্দ্র মোহন চক্রবর্তী প্রথম মহন্ত, তাদের সবাই বেদিতেই ফুল দেওয়া হয়। প্রত্যেকদিন এখানে পূজা অর্চনার সময় ফুল দেওয়া হয়। আর এটা হচ্ছে রাম ঠাকুরের বাবা এবং মায়ের নামে মন্দির। কমলা হচ্ছে তার মায়ের নাম, বাবার নাম হচ্ছে মাধব। দেখুন কত সুন্দর করা হয়েছে। আগে এই রাম ঠাকুর বাড়ি খুবই জরাজীর্ণ ছিল, শুধু সামনের এই দুইটা মন্দির ছিল অনেক সুন্দর। এখন এই জায়গাটাতে পাকা করে খুবই সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে। উপরে এই যে গ্লাসের মতো রয়েছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে না। উৎসব আসলে একবারে সবাই পরিষ্কার করে। দুই দিকেই পর্যায়ক্রমে পুরুষ উত্তরসূরিদের বেদি তৈরি করে রাখা হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে আর্কিটেকচার ভিউ এবং ফুল গাছ দিয়ে চারিদিকে সুন্দর করে রাখা হয়েছে। এই হচ্ছে পুকুরের সাইড, আমরা পিছনের দিকে আছি। এই হচ্ছে সেই রাম ঠাকুরদের আমলের বিল্ডিং, এখনো সেখানে থাকা হয়, শিখেছিল।
এবং এটা স্মৃতি সঙ্গে রাখা হয়েছে, ভাঙা হয়নি। আর এদিকে হচ্ছে দুর্গা মন্দির করা হয়েছে, এটা হচ্ছে তমাল বৃক্ষ। এখান দিয়ে পুকুর ঘাটে পুজোর কাজ করা হতো দুর্গাপূজার সময়। আর এই টিনের ঘরটা হচ্ছে মেইন দুর্গাপুজোর প্রথম ঘর, এই ঘরটা, এখানে প্রথম দুর্গাপূজা করা হতো। এখন এখানে মানুষজন থাকে। এই হচ্ছে রাম ঠাকুরের শয়ন কক্ষ, এখানে রাম ঠাকুর এবং তার বড় ভাই এখানে শয়নরত অবস্থায় আছেন। এই দিকটা হচ্ছে রান্নাঘর, আর দিক দিয়ে হচ্ছে রাম ঠাকুরের এখানে শয়ন ব্যবস্থা রাখা হয়েছে। এই যে দেখুন রাম ঠাকুর এবং তার বড় দুটি খাট রাখা রয়েছে, এটা হচ্ছে শয়ন কক্ষ। এই যে সামনের ভিউ, আর এই দিকের ঘরে আমার প্রসাদ নিয়েছিলাম এই বিল্ডিং এর নিচের তলায়, এই বিল্ডিংটাতে। তো খাওয়ার সময় ভিডিও করতে মনে নেই, খুবই সুস্বাদু ছিল। আমরা ডিঙ্গামণি ঠাকুরবাড়ির মন্দির পিছনের দিকে চলে এসেছি। এখানে একটা ছোট পদ্মা নদীর শাখা রয়েছে, দেখতে কিছুটা খালের মতো, তারপর আমরা একটু দেখার জন্য আসলাম। একবার আমি এখানে এসে নদী পার হয়ে ওপারে হেঁটে হেঁটে গিয়ে খিরাই খেয়েছিলাম। এখানে ওই পারে অনেক আবাদি ক্ষেত রয়েছে। হ্যাঁ, এবার কোনটা ডুবাই এটার ভিত্তি কথা তো না, এই যে ফাইজলামিটা করলো। হ্যাঁ অবশ্যই, নদী তো নদী রে ভাই, এটা আবার কি তোর। আমরা এখন যাচ্ছি মন্ডিশার আজমির গেট। আমরা এখন মন্ডিশার বাজার পার হচ্ছি। এখানে ছোটখাটো মেলার মতো বসেছে। এই কারণে এখানে অনেক মানুষ রয়েছে, আর এখানে ছোটখাটো আশেপাশে মেলার মতো। ঘন জঙ্গল রাস্তা, চারিদিকে হালকা কিছু বাড়িঘর রয়েছে, খুবই ঝোল রাস্তা, একটু ভাঙা রাস্তা, একটু পাকা রাস্তা। এখন আমরা চলে এসেছি আজমির গেটের একবারেই সামনে। এই সেই বিখ্যাত আজমির গেট শরীয়তপুরের। এদিকে একটি খনিকা নামে ছোট একটি প্রদর্শনীর ঘর রাখা হয়েছে স্মৃতি জাদুঘর হিসেবে। আমরা এখন আজমির গেট দিয়ে ঢুকতেছি। এখানে সবসময় মানুষ থাকে, তো আজকে শুক্রবার হওয়াতে একটু মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে। ওই যে ওই পাশে একটা পুকুর রয়েছে। এই যেটা হচ্ছে হযরত নিজামুদ্দিন আউলিয়ার ভবন। আর এদিকে হচ্ছে তার দরগা, আমরা ওদিকে যাব। এই হচ্ছে আজমির গেটের ভিতরের দৃশ্য। আমরা এখন মাজারের দিকে যাচ্ছি। মাজারটা খুবই সুন্দর এবং নান্দনিক, এটা পাশ্চাত্যের সাথে মিল রেখে
ডিজাইন করা হয়েছে। চারিদিকে অনেক গোলাপ ফুল গাছ রয়েছে এখানে। এই যে দেখুন, দেখুন কি বিশাল মন্ডা ফুল গাছ, মন্ডা ফুল ধরে রয়েছে। নিজামুদ্দিন আউলিয়ার একটি প্লে কার্ড এখানে লাগানো। হযরত কুতবুল আলম শাহ সুফি সৈয়দ গোলাম মাওলানা শরী চিশতি শ্যামপুরি, এই সেই মাজার। এটা হচ্ছে খানকা চিশতি জামে মসজিদ, পাশেই মাজারের। এদিকে নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে, যারা দুপুর টাইমে অথবা যে কোনো টাইমেই নামাজ পড়ার সময় হলে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে, এটা সামনে মাঠ রাখা হয়েছে কোনো বড় ধরনের অনুষ্ঠান হলে। এই মাঠে কেউ একজন আজকে শুক্রবারে হয়তো বা ছাগল দিয়েছে এখানে। আর আমরা এখন মাজারের বাইরে আছি, মাজারের ভিতরে ছবি তোলা নিষেধ, সেই কারণে আমরা মাজারের ছবি তুলতে পারছি না, কিন্তু আমি বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোরআন শরীফ এবং ধর্মীয় ইসলামিক বই রাখা রয়েছে, চাইলে আপনারা এখানে আসতে পারেন। এগুলো সবই প্রাচীন মসজিদ, খুবই সুন্দর। এই হচ্ছে সেই মাজার যেখানে আমরা বের হয়ে এসেছি। ভিতরে আমাদের ভিডিও করার অনুমতি নেই, তাই আমরা করতে পারিনি। মসজিদের ভিতরে ঢুকছি না, ধর্মীয় ভাবে নিষেধ আছে। আমরা মাজারের চারপাশে একটু ঘুরে দেখছি। এই পাশেই সেই মসজিদ। হযরত নিজামুদ্দিন আউলিয়া ভবন এটা। এখানে এটা হচ্ছে লাইব্রেরি, এখানে ধর্মীয় সব বই রাখা রয়েছে। পড়াশোনা করতে চাইলে ধর্মীয় বিষয় এখানে এসে পড়াশোনা করতে পারবে। আর এই সামনের দিকটা হচ্ছে পুকুর, এখন হয়তোবা জল শুকিয়ে রয়েছে। আর এদিকে হচ্ছে লঙ্গরখানা গেট, এখানে যখন অনুষ্ঠান হয় রান্নাবান্না করা হয়ে থাকে। পুকুরটা এখন শুকিয়ে গিয়েছে, আমি যখন এসেছিলাম তখন এই পুকুরে অনেক জল ছিল। দেখুন আজমি গেটের সামনে একটা বিল্ডিং, খুবই সুন্দর, আগের একটি কাজ করা বিল্ডিং মুঘল আমলের। এটা হচ্ছে নাম হচ্ছে হায়াত মঞ্জিল, খুবই সুন্দর। এই যে বের হওয়ার পথে, এটা এই যে আমরা দিক দিয়ে ঘুরে বের হয়েছি, বের হওয়ার পথে খুবই চলে এসেছি আমরা সুরেশ্বরী দরবার শরীফ। এ হচ্ছে মূল ফটক। যে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী মাজার, এটাই মেইন ভবন। এইদিকে আরেকটা রয়েছে, আমরা ভিতরে যাব। অনেক সুন্দর ফুলের বাগান করে রাখা হয়েছে। এই দিকটা হচ্ছে পদ্মা নদী।
হচ্ছে মাজারের মন্দির ফটক। এই যে এখানে দুইটি পাথর আনা হয়েছে, যা শাহ শফি সৈয়দ কামাল নুরি সরিষে এসেছিল। এই পাথরগুলো নিজে নিজে বড় হয়। এদিকে বিভিন্ন অনুসারীগণ তাদেরকে সমাহিত করা হয়েছে মাজারের পাশে। এখন আমরা মেইন মাজারের ভিতরে যাচ্ছি দর্শন করার জন্য। বাইরে থেকে ভিডিও করার কারণ হচ্ছে ভিতরে ভিডিও করা নিষেধ। এটা হচ্ছে বাবা বেলাল নূরের পবিত্র আস্তানা শরীফ। আমরা এখান থেকে ভিতরে যেহেতু শুট করতে দিচ্ছে না, তাই আমরা এখান থেকেই দেখছি আর কি। এটা হচ্ছে মাঠের মাঝখানে একটা গাছ, আর এই হচ্ছে মূল ফটক এখানে ঢোকার। এইদিকে হচ্ছে আরেকটা মাজার, কার সেটা জানি না। এটা মাত্র আমরা পরিদর্শন করে আসলাম। এটা হচ্ছে শাহ শফি সৈয়দ কামাল নুরি সুরেশ্বরী। এই ভিতরে মাজার ভিতরে ছবি তোলা নিষেধ। বাবে আসি, এটা হচ্ছে জ্যেষ্ঠ পুত্র নয়নময় লিখতে যে গড় মাওলানা শাহ শফি সৈয়দ মুশাররফ শাহ শফি সৈয়দ আব্দুল হাই রাদিয়াল্লাহু তাসি সৈয়দা বেগম আশরাফুল নিসা রাদিয়াল্লাহু রওজা শরীফ। এই দিক হচ্ছে বাবে ওয়াসি, এটাও অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে শাহ সুফি বাবা বেলাল নূরের পবিত্র আস্তানা শরীফ। এটা বন্ধ আছে তাই আমরা ঢুকতে পারিনি। এই দিকটা হচ্ছে বেলাল নূরের বাসভবন, খুবই সুন্দর। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়ি ঠিক করা হয়ে গিয়েছে, বের হয়ে যাবো। এই দিকটা হচ্ছে সুরেশ্বরী বাবার, আর এই দিকটা হচ্ছে যাওয়ার রাস্তা। এটা পদ্মার একটা শাখা নদী, বিশাল মাঠ। বিশাল এক মাঠ খেলার। আপনারা চাইলে কেউ এখানে এসে পিকনিক করতে পারেন, বল নিয়ে আসতে পারেন, ক্রিকেট খেলতে পারবেন। এই দিকের মাঠের কোনো ফসল কাটে নাইলে এখানেও আপনারা খোলা মাঠ পেতেন। ঠিক আছে, আর এখানে আমরা রাস্তার মধ্যে পদ্মা নদীর ঢেউ পাচ্ছি। এত সুন্দর রাস্তা যে বলার মতো না। এদিকে কিছু বালিকারা পাতা ছিঁড়ছে, এদিকে আশেপাশে তারা মনে হচ্ছে। যাই হোক, এখানে এক গরুর এক বিশাল চারণভূমি, অগণিত ঘাস এখানে তারা খেতে পাচ্ছে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমাদের হাতে সময় থাকলে আমরা অবশ্যই এখানে নেমে কিছুক্ষণ সময় পার করতাম, কিন্তু আমরা পাচ্ছি না। এই দেখুন রাস্তার কি বেহাল দশা, দুই সাইডে মাঠ আর খুবই বাতাস। চলে এসেছি আমরা চেয়ারম্যান ঘাট। এখান থেকে আমরা স্পিড বোট অথবা ট্রলার যে কোনো মাধ্যমে চাঁদপুর চলে যেতে পারবো। এদিকটা হচ্ছে মেঘনা আর এদিকটা হচ্ছে পদ্মা। আমাদের সাথে একটি ঘটনা ঘটেছে। আমরা ঘাটে আসার পর দেখলাম যে ট্রলার নেই। কিছু লোক বললো যে ট্রলার ওই সামনে আছে, আপনারা তাড়াতাড়ি চলে যান, নাহলে ছেড়ে দেবে। তখন আমরা দৌড়ে গিয়ে ট্রলারটা ধরি, যে কারণে আমরা মাঝখান দিয়ে আর ভিডিও করলাম না। তো আমরা এখন ট্রলারে উঠে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে ট্রলারগুলো শুধুমাত্র সামনের দিকেই চালাতে পারে, পিছনের দিকে ব্যাক করার ওদের কোনো অপশন নেই, যেটাকে ব্যাগার বলে। যে কারণে যখন এগুলো কোনো গ্রামে চরে থামায়, সেখানে তারা
পাড়ের সাথে খুব জোরে ধাক্কা খায়, তারপরে তারা থামে। একটু পরেই আপনারা দেখতে পারবেন আমি যা বুঝিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি। এর আগে ভাই ধরে বসো। বাড়ি খাবেন, আমার বাড়ি খাবেন, বাড়ি খাবেন, দেখেন দেখেন। এবার উঠেন, এবার উঠেন, উঠেন উঠেন। আন্দোলন কিছু নাই না। আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি, তাই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আর সেই পাশের টাকাটা যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখনই হবে। ধন্যবাদ সবাইকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, তাই চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে এবং এই অবস্থায় চারিদিকটা খুবই সুন্দর হয়ে আসছে। আসলে এখন ক্যামেরায় সব আসলে বোঝানো সম্ভব না, সামনাসামনি দেখলে একবারে মনটাও জুড়িয়ে যাবে আপনাদের। তো এইদিকে দুপাশে হচ্ছে চরাঞ্চল। যদি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এই চরগুলোতে এসেও আপনাদেরকে দেখাবো যে মেঘনার আশেপাশে যে চরগুলো, এখানের মানুষের জীবনযাত্রা কেমন। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে এবং এখানেও যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দেখুন এই যে মেঘনা নদীর মাঝখানে এই চরগুলো কত সুন্দর লাগছে, দুই দিকে শুধু ঘাস আর ঘাস। এখানে আশেপাশে চরের মানুষজন তাদের গরু চড়ায় এবং বিভিন্ন ধরনের ফসল এবং সবজি চাষ করে থাকে। এই জায়গাগুলোতে রাতের বেলা অনেক শিয়ালরা ডাকাডাকি করে। রাত্রেবেলা এই চরগুলোতে আসা খুবই ভয়ঙ্কর, কারণ এখানে প্রচুর শিয়ালদের অভয়ারণ্য বসবাস এখানে। এইদিকে সামনে একটা খাল আছে, এই খালটি হচ্ছে শর্টকাট, এটি দিয়ে বের হয়ে গেলে তারপর তাড়াতাড়ি চাঁদপুর পৌঁছানো যাবে। তো ট্রলারটি এই খাল দিয়ে এখন ঢুকানোর সিদ্ধান্ত করেছে। তো এই খালের সৌন্দর্যটা দেখুন, চারিদিকে ঘাস, কি সুন্দর একটি মেঘনার মাঝে দুপাশে চর, মাঝখান দিয়ে খাল। একদিকে মেঘলা আকাশ, আরেক দিকে সূর্যের অস্ত যাওয়া, খুবই সুন্দর পরিবেশ। আর চারিদিকটাও আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার কারণে অন্ধকার হয়ে আসছে। তো আমরা মোটামুটি চাঁদপুরের কাছাকাছিও চলে এসেছি। দেখুন চারিদিকে পাখিরা কিভাবে ঘাসের মধ্যে খেলাধুলা করছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, তাই চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছে এবং এই অবস্থায় চারিদিকটা খুবই সুন্দর হয়ে আসছে। আসলে এখন ক্যামেরায় সব আসলে বোঝানো সম্ভব না, সামনাসামনি দেখলে একবারে মনটাও জুড়িয়ে যাবে আপনাদের। তো এইদিকে দুপাশে হচ্ছে চরাঞ্চল। যদি আপনারা আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এই চরগুলোতে এসেও আপনাদেরকে দেখাবো যে মেঘনার আশেপাশে যে চরগুলো, এখানের মানুষের জীবনযাত্রা কেমন। আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে এবং এখানেও যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুরের মিনি কক্সবাজার। এই যে পতাকা দিয়ে দেখানো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মিনি কক্সবাজার এরিয়া স্পট। এখানে মানুষ নৌকা নিয়ে ঘুরতে আসে। তো আপনারা চাইলে চাঁদপুরের সেই জায়গাগুলো ঘুরতে পারেন। এখানে আসলে আপনারা এখানে নদীর চরাঞ্চলের একটা আপনারা সৌন্দর্য দেখতে পাবেন এবং সময় কাটাতে পারবেন। তবে এখানে বিকেল 4টা কি 5টার পরে নৌকা নিয়ে আসার নিষেধ। আপনাদের আসলে সকাল সকাল আসতে হবে, তাহলে আপনারা এখানে ঘুরতে পারবেন এবং অনেকে এখানে এসে পিকনিক করে, খেলাধুলা করে, বন্ধুবান্ধব, তাদের বাচ্চা, ওয়াইফ, ঘরের মানুষজন নিয়ে এখানে মাঝে মাঝে ঘুরতে আসে, পিকনিক করতে আসে। আপনারা চাইলে আসতে পারেন। আর আপনারা এখন দেখুন, আমরা মেঘনা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। দুই দিক থেকে কত টলার, বালুর বলগেট বলি আমরা এগুলোকে, বালুর এই ছোট ছোট লঞ্চগুলো এবং বড় বড় আমাদের চিটাং থেকে, ঢাকা থেকে দুই দিক থেকে বড় বড় লঞ্চগুলো আসছে। আমরা এখন সম্পূর্ণ মেঘনা নদীর মাঝখান দিয়ে পার হচ্ছি। তো দেখতে থাকুন, আমরা এখন নদীর মাঝখানে আছি, আমরা চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি। আজকের মতো এখানেই সমাপ্তি করছি, সন্ধ্যাও হয়ে এসেছে এবং আমরা চাঁদপুরের একবারে কাছেই চলে এসেছি। এখন নৌকা থেকে নামবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে এই ভিডিওগুলো তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।